আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। লকডাউনের এই অবস্থায় সরাসরি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই ভিডিও ক্লাসের এই ব্যবস্থা। আমি তাসলিমা শিকদার, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। আজকের এই ভিডিও ক্লাসটি ক্লাস 9-এর ছাত্রছাত্রীদের জন্য। আমি সবার ক্লাস শুরু করার আগে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা একটু জানিয়ে দিচ্ছি। সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায় থেকে শুরু করে পঞ্চম অধ্যায়ের অভাবজনিত লক্ষণ পর্যন্ত, অর্থাৎ 89 পৃষ্ঠা পর্যন্ত হবে। যদি লকডাউনের এই অবস্থা শেষ না হয় তাহলে ভিডিও ক্লাসগুলো এভাবেই চলতে থাকবে। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে কোষ বিভাজন এবং আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 1। কোষ বিভাজনের এই ক্লাসটিতে আজকের আলোচনার বিষয়বস্তুগুলো হচ্ছে কোষ বিভাজন, কোষ বিভাজনের প্রকারভেদ, অ্যামাইটোসিস কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন এর বৈশিষ্ট্য, মাইটোসিস বিভাজন কোথায় ঘটে, মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয় এবং মাইটোসিস কোষ বিভাজনের দুটি পর্যায় সম্পর্কে আলোচনা করব। কোষ বিভাজন কথাটি আগেও শুনেছ, কিন্তু এটা কিভাবে হয়ে থাকে, কাদের হয়ে থাকে, এটা নিয়ে এখন আমরা আলোচনা করা শুরু করব। প্রথমত দেওয়া আছে কোষ বিভাজন। সহজ ভাষায় বলতে গেলে একটি কোষ থেকে আরেকটা কোষ সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকেই কোষ বিভাজন বলে। কিন্তু বইয়ের ভাষা বা সংজ্ঞা লেখার জন্য আমরা যে ভাষাটি ব্যবহার করব তা হচ্ছে যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি থেকে দুটি বা চারটি কোষের সৃষ্টি হয়ে থাকে তাকে বলা হয় কোষ বিভাজন বা সেল ডিভিশন। ওয়াল্টার ফ্লেমিং সর্বপ্রথম কোষ বিভাজন প্রথমবার মতো পর্যবেক্ষণ করে থাকেন। প্রতিটি জীবের দেহ কোষ দ্বারা তৈরি। কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একক, যা আমরা দ্বিতীয় অধ্যায়তে শিখে এসেছি। এখন এই কোষ বিভাজন কাদের শরীরে হয়ে থাকে? আমরা জানি আমরা হচ্ছি বহুকোষী জীব, বহুকোষ দ্বারা তৈরি জীব। আমাদের ছাড়া আরও অন্যান্য উদ্ভিদ বা প্রাণী রয়েছে যাদের শরীরে একটি মাত্র কোষ রয়েছে। যাদের শরীরে একটি মাত্র কোষ রয়েছে তাদেরকে বলবো আমরা এককোষী জীব বা ইউনিসেলুলার। কোনো জীবের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত, তাদেরকে এককোষী জীব বলা হয়, যেমন ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম। সাধারণত এককোষী জীবগুলোকে ক্ষুদ্রই হয়ে থাকে। বহুকোষী জীব বা মাল্টিসেলুলার। যেসব জীবের দেহ একাধিক কোষ দ্বারা গঠিত এদেরকে বলা হয় বহুকোষী জীব, যেমন মানুষ, বটগাছ, তিমি মাছ। অপত্য কোষ হচ্ছে, আমরা যখন কোষ বিভাজন দেখব বা কোষ বিভাজন সম্পর্কে জানব, যে কোষটা এক কোষ থেকে তৈরি হবে, অর্থাৎ নতুন যে কোষ তৈরি হচ্ছে তাকে বলবো আমরা অপত্য কোষ বা ডটার সেল। অর্থাৎ কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষকে বলা হয় অপত্য কোষ। আর যেখান থেকে কোষটি সৃষ্টি হবে বা বিভাজন শুরু হবে তাকে বলবো মাদার সেল বা মাতৃকোষ। তাহলে এই হচ্ছে কিছু সংজ্ঞা। এরপর কোষ বিভাজনের কি দরকার, কোষ বিভাজন কেন দরকার, কি দরকার, এইসব নিয়ে আলোচনা। কোষ বিভাজনের ফলে কি হয়? কোষ বিভাজনের ফলে একটা পরিণত জীবের সৃষ্টি হয়। মানে একটা ছোট্ট অংশ, যেমন আমরা যখন আমাদের জন্মের শুরুটাও হচ্ছে ভ্রূণ থেকে, যা ধীরে 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 একটা মানুষের সৃষ্টি হয়েছে। তারপর পরিণত জীব ছাড়াও পুং ও স্ত্রী গ্যামেট সৃষ্টি করবে, জীবের বৃদ্ধি ঘটাবে এবং প্রজনন সম্পন্ন করতে সাহায্য করবে। এবার আসা যাক কোষ বিভাজন কত ধরনের হয়ে থাকে। কোষ বিভাজন 3 ধরনের হয়ে থাকে: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস বেশিরভাগ ক্ষেত্রে অণুজীব বা নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে হয়ে থাকে। মাইটোসিস এবং মিওসিস উচ্চ শ্রেণীর জীব, নিম্ন শ্রেণীর জীব উভয়তেই হয়ে থাকে। প্রথমত আছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনে বা যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াসটি সরাসরি বা প্রত্যক্ষভাবে দুটি অংশে বিভক্ত হয় তাই হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কাদের হয়ে থাকবে? যারা এককোষী।
এক কোষে কি আগে আমরা বলেছি ব্যাকটেরিয়া, অ্যামিবা, প্লাজমোডিয়াম ইত্যাদি, নীলাভ সবুজ সেবালও বলতে পারি। এরপর অ্যামাইটোসিস প্রক্রিয়াটি কিভাবে ঘটবে, অ্যামাইটোসিস প্রক্রিয়াটি বর্ণনা করো অনেক সময় অনুধাবনমূলক কোশ্চেনে চলে আসে, তখন আমরা হিমশিম খেয়ে যাই কিভাবে লিখব কিভাবে, কারণ এই বইয়ে নতুন বইয়ে এটার আলোচনা একেবারেই নেই, কিন্তু প্রশ্নের মধ্যে এটা থাকতে পারে। তো পুরাতন বইগুলোতে এর বর্ণনা দেওয়া আছে। তাই আমার এই প্রচেষ্টা তোমাদেরকে যাতে সহজেই লিখতে পারো সেই জন্য অ্যামাইটোসিস প্রক্রিয়াটা একটু বর্ণনা করে দিচ্ছি। অ্যামাইটোসিস প্রক্রিয়া আগেই বলা হয়েছে যে একটা কোষ থেকে সরাসরি দুইটা কোষ তৈরি হবে, যেহেতু যে কোষটা থেকে তৈরি হবে তাকে বলবো আমরা মাতৃকোষ, আর যে কোষটা তৈরি হবে তাকে বলবো আমরা অপত্য কোষ। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সরাসরি মাতৃকোষের বিভাজন হয়ে থাকে। এখানে যে ভিতরে ছোট্ট একটা অংশ এটা হচ্ছে নিউক্লিয়াস, আর বাকি সবগুলো হচ্ছে ভিতরে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে বিভাজন আলাদা হবে। নিউক্লিয়াসটি আস্তে আস্তে একটু লম্বাকৃতি ধারণ করবে, যখন লম্বাকৃতি ধারণ করবে তখন আস্তে চারপাশ দিয়ে একটু গর্ত তৈরি হবে। যখন আমরা কোনো কিছু টেনে ধরি তাহলে সাইড থেকে মাঝখান থেকে একটু ভাঁজ তৈরি হবে। এই ভাঁজটা আরও ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে নিউক্লিয়াসটি মাঝখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। মাতৃকোষ থেকে তৈরি হবে দুটি কোষ। একটু প্রসেসটা দেখে নেই। অ্যামাইটোসিস প্রক্রিয়ায় সরাসরি মাতৃকোষে বিভাজন ঘটে, সরাসরি দুটি অংশে ভাগ হয়। নিউক্লিয়াস প্রথমে লম্বা হয়, মাঝখানে ভাগ হয়ে দুটি নিউক্লিয়াসে পরিণত হয়। কোষটির মধ্যভাগে একটি চক্রাকারে গর্ত দেখা যায়। গর্ত ভিতরের দিকে ঢুকে গিয়ে পরিশেষে দুই ভাগে ভাগ করে ফেলে, ফলে একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হয়। এই হচ্ছে অ্যামাইটোসিসের বর্ণনা। এরপরে আসবে মাইটোসিস। মাইটোসিস কী ধরনের কোষ বিভাজন? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয় সেই কোষ বিভাজনকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন আমাদের শরীরেই হয়ে থাকে। আমাদের জন্মের শুরু থেকে শেষ পর্যন্ত এই বৃদ্ধি চলতেই থাকে বা এই মাইটোসিস কোষ বিভাজন চলতেই থাকে। এর ফলে এই মাইটোসিস কোষ বিভাজনের ফলেই আমাদের দেহের আকার বৃদ্ধি হয়। মাইটোসিসের বৈশিষ্ট্য: মাইটোসিস কোষ বিভাজনের ফলে জীবের দৈহিক বৃদ্ধি হয়। মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। এ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়। এইটা খুব ভালো করে মনে রাখতে হবে। মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং একটি কোষ থেকে দুটি কোষ তৈরি হয়, দুটি কোষ থেকে চারটি, 4 থেকে 8, 8 থেকে 16 এভাবে বৃদ্ধি পেতে থাকবে। এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা, মানে নতুন যে কোষটা তৈরি হচ্ছে তার ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান হয়ে থাকে। এই জন্য আমাদের দেহকোষগুলো দেখতে একই রকম। এরপর মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় হয়ে থাকে? মাইটোসিস কোষ বিভাজন প্রকৃত নিউক্লিয়াসযুক্ত জীবের দেহকোষে ঘটে। ভালো করে বুঝে নাও, প্রকৃত নিউক্লিয়াসযুক্ত মানে নিউক্লিয়াস সম্পূর্ণ সুগঠিত রয়েছে এমন জীবের দেহের কোষে ঘটবে। প্রাণীর দেহকোষে, উদ্ভিদের বর্ধনশীল অংশে, ভাজক টিস্যুতে। প্রাণীর দেহকোষে, উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে। ভাজক টিস্যু মানে জেড কোষগুলো বা জেড কোষগুচ্ছগুলো বৃদ্ধি পেতে থাকে। কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমূল, বর্ধনশীল পাতা, মুকুল ইত্যাদিতে এ বিভাজন হয়ে থাকে। এছাড়াও নিম্ন শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর অযৌন জননের সময়, অযৌন জনন মানে যেখানে গ্যামেট সৃষ্টি হয় না, অযৌন জননের সময় এ বিভাজন ঘটে থাকে। অনেক সময় কোশ্চেন থাকে মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? 2 মার্কসের একটা কোশ্চেন থাকে, সেখানে অ্যান্সারটা কিভাবে লিখবে আমি তার একটা নমুনা তুলে ধরেছি। প্রথমে আমরা যে কোনো 2 নম্বরের অ্যান্সার করার সময় খেয়াল রাখবো যে জিনিসটি চাওয়া হয়েছে তার সংজ্ঞাটা যেন অবশ্যই থাকে। যেমন আমাদের বলা আছে মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন,
তাই আমরা আগে মাইটোসিসের সংজ্ঞাটা দিয়ে নিব। যে কোষ, আগেই বলা হয়েছে মাইটোসিস কোষ বিভাজন এ নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভাজিত হবে। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার বিভক্ত হয় তাই মাইটোসিস কোষ বিভাজন। যে বিভাজন প্রক্রিয়ায় প্রকৃত কোষ ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয় তাকে বলবো আমরা সমীকরণিক বিভাজন। কারণ আমাদের এখানে দুইটা সংজ্ঞা দিতে হবে, একটা হচ্ছে মাইটোসিস বিভাজন আর একটা হচ্ছে সমীকরণিক বিভাজন। এ বিভাজনে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং সৃষ্ট অপত্য মানে নতুন যে কোষগুলো তৈরি হলো তার ক্রোমোজোম সংখ্যা, কোষের গঠন এবং গুণাগুণ সম্পূর্ণ মাতৃকোষের মতো হয়ে থাকে। এই জন্যই মাইটোসিস বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়। এখন এই মাইটোসিস বিভাজনটা আমাদের শরীরে কিভাবে হয়ে থাকে, কিভাবে কোন কাজ কিভাবে সম্পন্ন করে সেগুলো সম্পর্কে আমরা জানব। তার আগে মাইটোসিস পর্যায়ের কিছু সংজ্ঞাসমূহ আমি আলোচনা করে দিচ্ছি, যা যখন তোমরা পড়বে তখন একটু সুবিধা হবে। আগেই বলা হয়েছে মাইটোসিস কোষ বিভাজন একটা জটিল এবং ধারাবাহিক প্রক্রিয়া, একটার পর একটা, যেন আমরা 1 2 3 4 এরকম করে ক্রমান্বয়ে বলতে থাকি, ঠিক ক্রমান্বয়ে এই বিভাজনটা সম্পূর্ণ হবে। কোনো একটা অংশ মাঝখান থেকে বাদ দিলে এই বিভাজন আর সম্পন্ন হবে না। তো মাইটোসিস কোষ বিভাজন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই বিভাজন যখন শুরু হবে, এই শুরু হওয়ার সময় বিভাজনে প্রথমেই নিউক্লিয়াসের বিভাজন হবে এবং পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজন হবে। নিউক্লিয়াসের বিভাজনকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে বলবো সাইটোকাইনেসিস। এই দুইটা জ্ঞানমূলকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস কাকে বলে? সহজ ভাষায় আমরা বলবো মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। এরপর আছে হচ্ছে ইন্টারফেজ। এটা আবার কি? ইন্টারফেজ হচ্ছে কোনো একটা প্রক্রিয়া শুরু করার আগে যেমন আমরা কিছু প্রস্তুতি নিয়ে থাকি, কোথাও যাওয়ার জন্য আমরা সেখানে আগে গেট আপ ঠিক করি, বই খাতা রেডি করি, তারপরে বাইরে যাই। ঠিক এইরকমই মাইটোসিস কোষ বিভাজনটা শুরু হওয়ার আগে নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই প্রস্তুতিমূলক কাজ করার সময়টাকে বলা হয় ইন্টারফেজ। এবার আমরা মাইটোসিসের পর্যায়গুলো দেখব। মাইটোসিস কোষ বিভাজনের পর্যায়সমূহকে আমরা 5টা ভাগে ভাগ করব। প্রথমটাকে বলবো প্রোফেজ, পরেরটা প্রোমেটাফেজ, তারপর মেটাফেজ, এরপর অ্যানাফেজ এবং সর্বশেষ টেলোফেজ, যা তোমরা 8ম শ্রেণী থেকেও কিছুটা শিখে এসেছো। এখন আমরা প্রতিটি পর্যায়ের বৈশিষ্ট্য সম্পর্কে শিখব এবং এর চিত্রটা কেমন হবে সেটিও দেখে নিব। যদিও আজকের আলোচ্য বিষয় আমাদের শুধুমাত্র 2টি পর্যায়। প্রথম পর্যায়ের নাম হচ্ছে প্রোফেজ। প্রোফেজকে ভাগ করলে আমরা 2টো শব্দ পাবো, একটা হচ্ছে প্রো আর একটা হচ্ছে ফেজ। প্রোফেজ হচ্ছে, প্রো অর্থ হচ্ছে আদি, ফেজ অর্থ হচ্ছে পর্যায়। তাহলে প্রথমেই বলবো প্রোফেজ অর্থ হচ্ছে আদি পর্যায়। এটি মাইটোসিসের প্রথম ধাপ। এইটা 1 অথবা 2 যে যেভাবে আগে বা পরে লিখতে পারো। এ ধাপের কী বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো? এ ধাপে কোষের নিউক্লিয়াসের আকারটা তুলনামূলকভাবে বড় হয়ে থাকে। এরপর কোষ থেকে ধীরে ধীরে পানিগুলো বের হতে শুরু করবে। এ ধাপে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে খাটো মোটা হতে শুরু করবে। ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বি ভাগ হতে শুরু করবে, ভাগ হতে থাকবে। তখন এটাকে আমরা বলবো ক্রোমাটিড। আমি আবার বলছি, প্রথমত এখান থেকে এই ধাপে কোষের নিউক্লিয়াসের আকারটা বেশ বড় হবে,
পানি বের হতে থাকবে। পানি যখন বের হতে থাকবে ক্রোমোজোমগুলো ধীরে ধীরে খাটো আর মোটা হতে থাকবে এবং সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোজোমের মাঝখানে ছোট্ট একটা গোল অংশ, সেন্ট্রোমিয়ার ছাড়া লম্বালম্বি ভাগ হয়ে এরা ক্রোমাটিড সৃষ্টি করবে। ছবিটা এভাবেই আঁকবে, ছবিটা ভালো করে খেয়াল করো। নিউক্লিওলাস দেওয়া আছে, সেন্ট্রোমিয়ার দেওয়া আছে, ক্রোমাটিড দেওয়া আছে এবং অবশ্যই একটি ক্রোমোজোমের অংশ বা ক্রোমাটিডের একটি অংশ নিউক্লিওলাসের সাথে সংযুক্ত করে দিবে। এরপর আছে হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের দ্বিতীয় ধাপ। প্রো অর্থ আদি, আগেই বলা হয়েছে। মেটা অর্থ হচ্ছে মধ্য এবং ফেজ অর্থ হচ্ছে পর্যায়, অর্থাৎ প্রোমেটাফেজ অর্থ হচ্ছে আদি, মধ্য, পর্যায়। ছবিটা খেয়াল করো, আমি বর্ণনা বলে দিচ্ছি। এ ধাপে দেখা যাচ্ছে একটি মেরুর মতো কতগুলো লম্বা লম্বা লাইন এবং একটা ধীরে ধীরে একটা দুই প্রান্ত তৈরি হয়েছে। দুই প্রান্তগুলোকে বলা হয় মেরু এবং এইরকম গঠন আকৃতির অংশটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র, যা প্রোমেটাফেজেই শুরু হবে। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত লম্বা লম্বা লাইনগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। খেয়াল করো, এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত লম্বা লম্বা লাইনগুলোকেই বলবো আমরা স্পিন্ডল। তার মানে সব হচ্ছে স্পিন্ডল তন্তু, কারণ সবগুলা লাইনই এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, সবাই হচ্ছে স্পিন্ডল তন্তু। এরপর কোনো কোনো স্পিন্ডল তন্তুর মাঝখানে সেন্ট্রোমিয়ার যুক্ত করা আছে, ক্রোমোজোমের সাথে সেন্ট্রোমিয়ার যুক্ত করা আছে। ভালো করে খেয়াল করো, যেই স্পিন্ডল তন্তুগুলোতে সেন্ট্রোমিয়ার যুক্ত করা আছে তাদেরকে বলবো আমরা আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। অনেক সময় এই ট্র্যাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু জ্ঞানমূলকে থাকে। তার মানে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার হচ্ছে সবাই, কিন্তু ট্র্যাকশন ফাইবার হচ্ছে যেগুলোর মধ্যে বা যেই স্পিন্ডল তন্তুতে সেন্ট্রোমিয়ার যুক্ত থাকবে। এরপর ধীরে ধীরে নিউক্লিওলাসটা, প্রোফেজের নিউক্লিওলাস অনেক গাঢ় ছিল, এখানে ধীরে ধীরে হালকা হয়ে যাবে, অর্থাৎ লুপ্তপ্রায় হয়ে যাবে, বিলুপ্ত হওয়া শুরু হবে। একইভাবে নিউক্লিয়ার মেমব্রেনও বিলুপ্ত হওয়া শুরু করবে। প্রোমেটাফেজ। এরপর হচ্ছে বাড়ির কাজ। মাইটোসিসকে কেন সমীকরণিক বিভাজন বলা হয়? প্রোফেজ ও প্রোমেটাফেজের চিত্রসহ বৈশিষ্ট্য লিখে সাবজেক্ট টিচারের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেন্ড করে দিবে। আজকের আলোচনা এইটুকুই। ধন্যবাদ সবাইকে। স্টে হোম, স্টে সেফ। ধন্যবাদ।